দুই উপদেষ্টার এপিএস ও পিওর দুর্নীতির ফাইল পড়ে আছে ডিপ ফ্রিজে। দুদকের মাজা ভাঙা অবস্থার তীব্র সমালোচনা। বিদ্রোহী প্রার্থী ঠেকাতে কঠোর হচ্ছে বিএনপি। ধানের শীষের পক্ষে কাজ না করলে নেমে আসবে বহিষ্কারের খড়গ। পছন্দ না হওয়ায় রায়ের কপি ছিঁড়েই ফেললেন শরীয়তপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ। সত্যতা পেলে ব্যবস্থা, জানালেন রেজিস্ট্রার জেনারেল। এবার ওসির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। ঘুষ না দিলে ছাত্রলীগ কিংবা জঙ্গি সাজিয়ে চালান করে দেওয়ার হুমকি। এবং পাকিস্তানকে কোণঠাসা করতে আফগানিস্তানকে তুরুপের তাস বানাচ্ছে মোদি প্রশাসন। রয়েছে নিরাপত্তা ঝুঁকিও, বলছেন বিশেষজ্ঞরা। দুই উপদেষ্টার সাবেক সহকারী একান্ত সচিব এপিএস ও ব্যক্তিগত কর্মকর্তা পিওর দুর্নীতির ফাইল পড়ে আছে দুর্নীতি দমন কমিশন দুদকের ডিপ ফ্রিজে। অভিযুক্তরা হলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এপিএস, মোহাম্মদ মুয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পিও তুহিন ফারাবি। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে ভাটা পড়েছে। সংস্থাটির গোয়েন্দা ইউনিট তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। এরপর প্রকাশ্যে অনুসন্ধান শুরুর 7 মাস কেটে গেলেও নেই দৃশ্যমান কোনো অগ্রগতি। মিডিয়ায় শোরগোল এবং নানামুখী সমালোচনার মুখে অভিযুক্ত মুয়াজ্জেম ও ফারাবিকে তলব করেই কার্যত অনুসন্ধানে ইতি টানে দুদক। অথচ একই সময়ে দুর্নীতির অনুসন্ধান শুরু হওয়া আওয়ামী লীগের এবং অনেক সাবেক মন্ত্রী এমপিদের বিরুদ্ধে ইতিমধ্যে মামলাও করে ফেলেছে সংস্থাটি। একাধিক সূত্রে এসব তথ্য পাওয়া গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দৈনিক যুগান্তর। সংশ্লিষ্টরা জানান, কান টানলে মাথা আসবে এই শঙ্কায় এই সংক্রান্ত অনুসন্ধানে গভীরে যেতে পারছে না অনুসন্ধান টিম। অথচ টিমের কাছে অভিযুক্তদের ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের তথ্য প্রমাণ রয়েছে। বিএফআইইউ অভিযুক্ত ব্যক্তি ও তাদের সংশ্লিষ্টদের ব্যাংক হিসাব বিবরণী সংগ্রহ করে অনেক আগেই দুদকে পাঠিয়েছে। দুদকের সংশ্লিষ্ট ডেস্ক থেকে সেগুলো অনুসন্ধান কর্মকর্তাদের কাছে পাঠানো হয়। এখন পর্যন্ত সংগ্রহ করা তথ্যের উপর ভিত্তি করেই দুদক তাদের বিরুদ্ধে মামলা করতে পারে বলে জানা গেছে। কিন্তু প্রভাবশালী মহল থেকে সীমারেখা টেনে দেওয়া হয়েছে। তদন্ত সংশ্লিষ্টদের বক্তব্য, উপদেষ্টাদের অগোচরে তাদের পিএস পিওরা দুর্নীতি করতে পারবে না। তাছাড়া দুর্নীতির অভিযোগে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কোনো ধরনের সত্যতা না থাকলে তাদের সরিয়ে দেওয়া হতো না। ফলে এ সংক্রান্ত মামলা দায়ের করা হলে অনেকেই আসামি হবেন। এ কারণে অনুসন্ধান প্রক্রিয়া থেমে আছে। জানা যায়, দুই উপদেষ্টার পিএস ও এপি এর বিরুদ্ধে বদলি, পদোন্নতির মাধ্যমে ঘুষ বাণিজ্য, কেনাকাটায় কমিশন বাণিজ্য, পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেয়া সহ দুর্নীতির গুরুতর অভিযোগ ওঠে। তদন্তে তাদের বিভিন্ন ব্যাংকের হিসাব বিবরণী সংগ্রহ করা হয়। এতে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া যায়। সংশ্লিষ্টরা জানান, ক্ষমতার ছায়ায় থাকা প্রভাবশালী ব্যক্তিদের দুর্নীতির অনুসন্ধান ও তদন্তের ক্ষেত্রে দুদকের পুরনো চেহারাই স্পষ্ট হয়ে উঠেছে। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি সরকার বিরোধী মহলের দুর্নীতির অনুসন্ধানে বেশ আগ্রহী ছিল, এখনো তাই রয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের পিএস, এপিএস, পিও, স্বজন ও আমলাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে দুর্নীতির গুরুতর অভিযোগ উঠলেও 1 বছরের বেশি সময়ের মধ্যে এর একটি ঘটনারও অনুসন্ধান করে ব্যবস্থা নেয়নি সংস্থাটি। এছাড়া 1 বছর আগে অবসরপ্রাপ্ত, পলাতক ও চাকরিরত বেশ কয়েকজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গোয়েন্দা ইউনিট তদন্ত শুরু করলেও তা শেষ হয়নি। তবে এই সময়ের মধ্যে গত সরকারের মন্ত্রী, এমপি ও আওয়ামী সমর্থক ব্যবসায়ীদের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে। দুদকের সাবেক মহাপরিচালক মহিদুল ইসলাম বলেন যে, সরকার যেমন ভাবে চালাতে চায় তেমন ভাবেই দুদক চলে। এটা দুদকের বরাবরের ট্র্যাডিশন। সরকারের মর্জি মেজাজ বুঝে দুদক কাজ করে, এটাই দেখা গেছে। বর্তমানে ক্ষমতাসীন যারা রয়েছেন তাদের বিরুদ্ধে কিছু করা হোক এমন সামাজিক ও রাজনৈতিক অবস্থাও নেই। অতীতেও এরকম ছিল না। এই অভাবের কারণে দুদকের এমন মাজা ভাঙা অবস্থা। জানতে চাইলে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বলেন, 2 জন উপদেষ্টার এপিএস ও পিওর বিরুদ্ধে অনুসন্ধান চলমান। এখনো তাদের বিরুদ্ধে দুর্নীতির অকাট্টা তথ্য প্রমাণ পাওয়া যায়নি। অনুসন্ধানে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শফিকুল ইসলাম শান্ত, এনপিবি।
ঘনিয়ে আসছে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন ভিত্তিক একক প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি। প্রায় 2 শতাধিক আসনের জন্য মনোনীত প্রার্থীদের শিগগিরই আনুষ্ঠানিক গণসংযোগে নামার নির্দেশনা দেওয়া হতে পারে। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রার্থীদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে, দল যাকে মনোনয়ন দেবে তার হয়ে কাজ করতে হবে সবাইকে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বাংলাদেশ প্রতিদিন। প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আসনে আসনে বিরোধ মেটাতে সিরিজ বৈঠকের পর চূড়ান্ত করা হবে আসন ভিত্তিক একক প্রার্থী। যিনি মনোনয়ন পাবেন তাকে নিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবে, আর কেউ দলীয় শৃঙ্খলা ভাঙলে বহিষ্কার করা হবে বলেও জানান তিনি। বিএনপির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, 300 আসনের মধ্যে প্রায় শতাধিক আসনে বিদ্রোহী প্রার্থী মাঠে নামানোর চেষ্টা চলছে। এমন প্রার্থীদের পেছনে মোটা অঙ্কের অর্থ ব্যয় করা হবে, যাতে করে ভোট বিভাজনের ষড়যন্ত্র চালানো যেতে পারে। বিএনপির হাইকমান্ড এই বিষয়টি নজরে রেখে দলীয় ঐক্য বজায় রাখার জন্য কঠোর নির্দেশনা দিয়েছে। তারেক রহমান নিজেও নির্বাচনী বাস্তবতা তুলে ধরে প্রার্থীদের ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিচ্ছেন। তবে একাধিক প্রার্থীর মধ্যে যারা মনোনয়ন থেকে বঞ্চিত হবেন তাদেরও ন্যায়সঙ্গত মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে দলীয় নেতাকর্মীরা বলছেন, মনোনয়ন ঘিরে বিশৃঙ্খলা ঠেকানো এখন বড় চ্যালেঞ্জ। তাই দলের সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তারা। অপরদিকে ভোলা, বরগুনা, বগুড়া এবং অন্যান্য আসনের মনোনয়ন প্রত্যাশীরা বলেন, দলের মূল বার্তা হলো ঐক্য। সবাইকে বলা হয়েছে দলীয় সিদ্ধান্ত মেনে চলতে হবে, যাতে ভোটে জয়ের সম্ভাবনা সর্বাধিক হয়। তাছাড়া মিত্র দলের জন্য আসন ছাড়ের বিষয়টি দ্রুত সমাধান করতে চাইছে বিএনপি। সর্বোচ্চ 50টি আসনে সমঝোতার সুযোগ রাখা হলেও সঠিক এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি এখন জোরদার প্রস্তুতি নিচ্ছে। আসন বন্টন থেকে বিদ্রোহী প্রতিদ্বন্দ্বী সবই নজরে রাখা হবে বলে দলটি জানিয়েছে। একক প্রার্থী, দলীয় ঐক্য আর মাঠে সক্রিয়তা, এই তিনই এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আসল পরীক্ষা। তবে এবার বিএনপির বার্তা স্পষ্ট, দল মানেই ঐক্য, ঐক্যই শক্তি, আর এই শক্তি নির্বাচনে জয় নিশ্চিত করবে। তবে প্রশ্ন থেকে যায়, 47 বছরের পুরনো রাজনৈতিক দল বিএনপির মনোনীত প্রার্থীরা আসন্ন নির্বাচনে মাঠে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হবেন, দলীয় ঐক্য বজায় রেখে তারা কি তা জয় করতে পারবে? জয়া হাসান, এনপিবি। রায়ের কপি ছিঁড়ে ফেলার মতো ভয়াবহ অভিযোগ উঠেছে শরীয়তপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সুলাইমানের বিরুদ্ধে। জমি সংক্রান্ত এক দেওয়ানি মামলায় অধস্তন বিচারকের দেওয়া রায় পছন্দ না হওয়ায় রাতের অন্ধকারে তিনি রায়ের কপিটাই ছিঁড়ে ফেলেছেন, এমন অভিযোগ এখন ভাইরাল বিচার অঙ্গনে। ঘটনাটি 2021 সালের হওয়া একটি দেওয়ানি মামলাকে ঘিরে। মামলার বাদীরা দাবি করেছিলেন 1993 সালে তাদের বাবা মারা যান এবং তখন তারা সবাই ছিলেন নাবালক। তাই তখন তাদের পিতার নামে থাকা সম্পত্তি বিক্রি হলেও সেটি এখন ফেরত পাওয়ার দাবি তোলেন তারা। কিন্তু সিনিয়র সহকারী জজ আরিফুল ইসলাম তার রায়ে বলেন, বিক্রির সময় সন্তানরা নাবালক থাকলেও এখন সেই সম্পত্তির ওপর তাদের আইনি মালিকানা দাবি করার কোনো সুযোগ নেই। ফলে মামলাটি 24 সেপ্টেম্বর খারিজ হয়ে যায় এবং আদালতের নথিতেও তা লিপিবদ্ধ হয়। ঠিক 2 দিন পর অর্থাৎ 26 সেপ্টেম্বর রাতে জেলা জজ মোহাম্মদ সুলাইমান অতি জরুরি উল্লেখ করে সেই মামলার নথি তলব করে কোর্টে একটি চিঠি প্রেরণ করেন। চিঠিটিতে পুরনো জেলা জজ অনুপ কুমার সরকারের নাম ও তারিখ ব্যবহার করা হয়, যাতে মনে করা হয় আগেই নথিটি তলবের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেখানে ভুলবশত নতুন তারিখ অর্থাৎ 26 সেপ্টেম্বর উল্লেখ করে ফেলার কারণে ধরা পড়ে যায় পুরো জালিয়াতির ব্যাপারটি। পুরনো কর্মকর্তার নামে নতুন তারিখ ব্যবহার করায় স্পষ্ট হয়ে যায় চিঠিটি আসলে পরে তৈরি করা হয়েছিল, যাতে মামলার রায় বদলানো যায়। অভিযোগ অনুযায়ী নথি হাতে পাওয়ার পরই রায়ের কপি ছিঁড়ে ফেলেন শরীয়তপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ সুলাইমান, আর একই দিনে বিকেল 4:09 দেখিয়ে বদলি করে দেন বিচারক আরিফুল ইসলামকে, যাতে তিনি আর মামলার নথিতে হাত দিতে না পারেন। এবং এখানেই শেষ নয়, এরপর তাকে ফোনে বলা হয়, রায় তুমি লিখবা না, কাউকে বলবাও না।
ঘটনার পর 94 মিনিট 48 সেকেন্ডের একটি কল রেকর্ডে শোনা যায় দুই বিচারকের উত্তপ্ত কথোপকথন। সেখানে জেলা জজ সুলাইমান বলছেন, তুমি ফার্দার এগোলে আমি তোমাকে ছাড়বো না, তুমি পুলিশে ধরা খাবে, তুমি সুলাইমানকে চেনো না। আরেক পর্যায়ে তিনি উত্তপ্ত হয়ে বলেন, তুই অফিসার হবার যোগ্য না, তুই একদম দুষ্ট মানুষ। অন্যদিকে শান্ত কণ্ঠে আরিফুল ইসলাম শুধু বলেন, স্যার আমি প্রকাশ্য আদালতে রায় দিয়েছি, রায় ছিঁড়ে ফেলা তো অপরাধ। পরবর্তীতে বিচারক আরিফুল এই ঘটনার বিচার চেয়ে প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা এবং আইন সচিবের কাছে রায়ের নথি ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে সাবেক সিনিয়র জেলা জজ মোহাম্মদ শাহজাহান সাজু বলেছেন, রায়ের পর 24 ধারা ব্যবহার করে মামলা বদলির কোনো সুযোগই নেই, আর রায় ছিঁড়ে ফেলা অকল্পনীয় এবং গুরুতর অপরাধ। তবে অভিযোগের বিষয়ে এখনো মুখ খোলেননি জেলা জজ সুলাইমান। সবকিছু যেন এক রহস্যময় নাটকের মতোই সাজানো, যেখানে রায় দেওয়া বিচারকই শেষ পর্যন্ত হয়ে গেলেন অভিযোগের বাদী। বিচারকই যদি রায় ছিঁড়ে ফেলেন তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? এই প্রশ্নই এখন ঘুরছে দেশের বিচারাঙ্গন জুড়ে। জয়া হাসান, এনপিবি। অস্ত্র মামলাও দিবে আর ওই সন্ত্রাস বিরোধী আইনে মামলাও দিবে, আমাদেরকে যেটা খারাপ মামলা। এবার এক ওসির বিরুদ্ধে উঠেছে চাঁদাবাজির অভিযোগ। অভিযোগকারীর দাবি, ওসি মোবাইল ফোনে ঘুষ দাবি করেছেন, নয়তো ছাত্রলীগ বা জঙ্গি মামলায় চালান দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন। একের উপরে ম্যানেজ করে দেন, ওই অস্ত্র মামলাটা দিয়ে চালান দিবে আর ওই রাজনীতিক এই জঙ্গি মামলাটা দিবে না। একের উপরে ব্যবস্থা করে দেন, শুধু অস্ত্র মামলাটা দিয়ে দিবে তারা। জানা যায়, গত 7 সেপ্টেম্বর সন্ধ্যা 6:30টার দিকে কোহিনুর বেগমের স্বামী জাকির ওষুধ কিনতে গেলে পাহাড়তলী থানার এসআই জাহিদ হোসেনের নেতৃত্বে পুলিশ তাকে আটক করে। ওষুধের জন্য গেছে, ওষুধটা নিতেও পারে না। ওখানে কিছু ফুটপেটের ফুলাফেন আছে, সোজ আছে, পুলিশের সোজ। এই পুলিশের সোজে কি করছে, পুলিশের দেখা দিছে আর উনি দৌড়ে ফেলছে। এরপর জাকিরের বাসায় তল্লাশির নামে চলে তাণ্ডব। ঘরের আসবাবপত্র এলোমেলো করে ফেলার পাশাপাশি 2 দফায় তল্লাশি চালানো হয়, কিন্তু কোনো অবৈধ কিছু না পেয়ে পুলিশ তুলে নেয় ডিভিআর মেশিন ও সিসি ক্যামেরার বক্স। জাকিরকে নিয়ে আসার পরে তো পুরো ঘর তল্লাশি করে, তল্লাশির পরে ছাদে নিয়ে গেছে, ছাদে নিয়ে যায়, ছাদটার তল্লাশি করে ওরে নিয়ে গেছে। আমাদের পুরো ঘরে সিসি ক্যামেরা লাগাইছি আমরা, ডিভিআর মেশিনটা 80 মতো খুলে ফেলছে, খুলে ফেলাই এরা ছাদে চলে গেছে আমার স্বামী জাকিরের লই। কোহিনুর বেগম জানান, তার স্বামীকে ছাড়াতে হলে দিতে হবে 1 লক্ষ টাকার ঘুষ, অন্যথায় ছাত্রলীগ বা জঙ্গি মামলায় চালান দেওয়া হবে বলে হুমকি দেন এসআই জাহিদ হোসেন। আপনার এটা তো আমাদের ওসিরা তো নতুন আসছে, এটা তো জানেনি, ইয়ে করবে আপনার, এটা তো পরে আমাকে ধরাই আনছে। ঠিক আছে, আমি ছুটিতে আছি, তো এখন ওই একের উপরে ম্যানেজ করে দেন, ওই অস্ত্র মামলাটা দিয়ে চালান দিবে আর ওই রাজনীতিক জঙ্গি মামলাটা দিবে না। তবে এর চেয়েও গুরুতর অভিযোগ করেছেন কোহিনুর। তার দাবি, শামসুল হক রানা তাদের বাড়ির রেল লাইন সংলগ্ন 3টি রুম দখলের চেষ্টা চালাচ্ছেন। তবে জাকিরের পরিবার ঘর না ছাড়লে 5 লাখ টাকা চাঁদা দাবি করে রানা। এই জাহেদে আমাদের কাছে অনেকবার টাকার জন্য জ্বালাতন করছে। রানা পুলিশের সহযোগিতায় বহুদিন ধরে তাদের ভয়ভীতি দেখিয়ে আসছিলেন এবং অবশেষে পুলিশ দিয়ে মিথ্যা অস্ত্র মামলায় তার স্বামীকে ফাঁসানো হয়। বলে ওরে আনছি, ওরে অস্ত্র মামলা দিব, ওরে 3টি মামলা দিব, একটি মামলা ওদের জঙ্গলি মামলা দিব, একটি মামলা সংগঠনের মামলা দিব, একটি মামলা অস্ত্র মামলা দিব। তবে কোহিনুরের আকুতি অনুরোধেও থামেননি এসআই, বরং দাবি করে বসেন মোটা অঙ্কের টাকা। অস্ত্র মামলা দিলে হয়তো বা সে জামিন পাবে, কিন্তু ওই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ছাত্রলীগের ওই মামলা যেটা আছে আপনার সন্ত্রাস বিরোধী আইনে, এটা মামলা দিলে 6 মাস আপনার জামিন পাবে না। এই ঘটনায় মামলা করেন কোহিনুর বেগম। তার অভিযোগ, ঘুষ না দেওয়ায় উদ্দেশ্যমূলকভাবে তার স্বামীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তবে এই অভিযোগ সম্পর্কে জানতে চাওয়া হলে এসআই জাহিদ হোসেন কোনো মন্তব্য না করে ফোন কেটে দেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বখতিয়ার উদ্দিন বলেছেন, এটি একটি স্পষ্ট চাঁদাবাজি ও হয়রানির ঘটনা। ফারিন রহমান প্রীতি, এনপিবি। এক সময় যাদের সঙ্গে ভারতের সম্পর্ক ছিল চরম বৈরিতায় পরিপূর্ণ, আজ তাদের জন্যই দিল্লির মাটিতে পাতা হয়েছে লাল গালিচা। এই দৃশ্য শুধু দক্ষিণ এশিয়াকেই নয়, অবাক করে দিয়েছে গোটা বিশ্বকে। এক সময় যে ভারত আফগানিস্তান থেকে নিজেদের দূতাবাস সরিয়ে নিয়েছিল, সেই ভারতই এখন তালেবান সরকারের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়ে নতুন সম্পর্কের সূচনা করছে। ফলে প্রশ্ন উঠেছে, যে সম্পর্ক এতদিন আতঙ্কে ভেঙে পড়েছিল তা কি এবার স্থায়ী হবে, নাকি কেবল রাজনৈতিক প্রয়োজন মেটাতে এই সাময়িক সম্পর্ক তৈরি করা হচ্ছে?
ভারত ও আফগানিস্তানের সম্পর্ক বহু পুরনো। আধুনিক রাষ্ট্রসীমা গঠনের আগেই দুই ভূখণ্ডের মধ্যে বাণিজ্য সংস্কৃতির সেতু বন্ধন ছিল, কিন্তু এই বন্ধন নানা সময়ে দুর্বল হয়েছে, কখনো ঔপনিবেশিক শক্তির দখলদারিতে, কখনো ভারত পাকিস্তান বিভাজনের রাজনৈতিক তীব্রতায়, আবার কখনো বৈশ্বিক ঠান্ডা যুদ্ধের দ্বন্দ্বে। তবে এই সম্পর্ক কখনো সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়নি। চলতি অক্টোবরে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির দিল্লি সফর তারই ইঙ্গিত দেয়। এই সফরের মধ্য দিয়ে পরিষ্কার হয়েছে আফগানিস্তান ও ভারতের পুরনো কূটনৈতিক সেতুবন্ধন হারিয়ে যায়নি, বরং নতুন রাজনৈতিক বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে আবারও ফিরে আসছে। স্বাধীনতা আন্দোলনের সময় থেকে আফগানিস্তান ভারতের ঘনিষ্ঠ মিত্র, তবে সময়ের সঙ্গে সবকিছু পাল্টে যায়। 2021 সালের আগস্টে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর তালেবান যখন কাবুলের নিয়ন্ত্রণ নেয়, তখন ভারত দ্রুত দূতাবাস বন্ধ করে দূতদের সরিয়ে নেয়। তখন মনে করা হয়েছিল 2 দশকের বিনিয়োগ ও কূটনৈতিক প্রচেষ্টা হয়তো এবার ভেঙে গিয়েছে, কারণ তখন ভারতের কাছে তালেবান মানেই ছিল পাকিস্তানি প্রভাবের বিস্তার, যা ভারতের উত্তর পশ্চিম সীমান্তের জন্য নিরাপত্তা হুমকি ছিল। তবে 2001 সালে তালেবানের পতনের পর ভারত আফগানিস্তানের অন্যতম বড় বিনিয়োগকারী হয়ে উঠেছে। $27 কোটি ব্যয়ে তৈরি হয় আফগান ভারত মৈত্রীবাঁধ, নির্মিত হয় জারাঞ্জ দিলারাম সড়ক, যা আফগানিস্তানকে ইরানের চাবাহার বন্দরের সঙ্গে যুক্ত করে। যদিও 2008 সালে কাবুলে ভারতীয় দূতাবাসে ভয়াবহ বোমা হামলা এবং একাধিক কনসুলেটে হামলার ঘটনায় স্পষ্ট করে পাকিস্তানি গোয়েন্দা নেটওয়ার্ক শক্তিশালী থাকা এলাকায় ভারতের কাজ করাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবে এখন 2025 সালে এসে ভারত আফগান সম্পর্ক আবার ঘুরে দাঁড়াচ্ছে। আফগানিস্তান এখন অর্থনৈতিক সংকটে জর্জরিত, আর ভারত চাইছে আবার সেই দেশে নিজের প্রভাব ফিরিয়ে আনতে। আমির খান মুত্তাকির দিল্লি সফর তাই শুধু আনুষ্ঠানিক নয়, কৌশলগতও। তবে সবকিছু এত সহজ নয়। তালেবানের শাসন ব্যবস্থা এখনো নারী অধিকার ও সংখ্যালঘু নিরাপত্তার ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ। নিরাপত্তা ঝুঁকি রয়ে গেছে আগের মতোই, কিন্তু মোদী প্রশাসন এখন বাস্তব রাজনীতি বুঝে এগুচ্ছে, কারণ তারা জানে চীন ও পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে আফগানিস্তানে ভারতের পুনরায় উপস্থিতি হবে এক ভূরাজনৈতিক পাল্টা চাল। ফারিন রহমান প্রীতি, NBB।